স্বাগত ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। জাতীয় স্বীকৃতি পাচ্ছেন ফ্রিল্যান্সাররা। টেলকোদের কাছে বাড়ি বাড়ি 4G চান মন্ত্রী। পুরনো রেকর্ডে প্রতিস্থাপিত হবে ডিজিটাল সার্ভে। শেষ হলো বিসিএস সদস্যদের ভ্যাট প্রশিক্ষণ কর্মশালা। রোবোটিক্সে বিশ্বসেরা বাংলাদেশ। চতুর্থ প্রান্তিকে বিকৃত অর্ধেক ফোনই হবে চীনা। গ্যালাক্সিতে ব্যাক ক্যামেরার সেলফি সুবিধা। 11 সেকেন্ডেই বিক্রি শেষ হুয়াওয়ে মেট 40 সিরিজ। এবং হাওয়া থেকে তৈরি হচ্ছে হীরা। যাচ্ছি বিস্তারিত খবরে। জাতীয় স্বীকৃতি পাচ্ছেন ফ্রিল্যান্সাররা। দেশের মুক্ত পেশাজীবীদের জাতীয়ভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। এ নিয়ে কাজ করছে সরকারের আইসিটি বিভাগ, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ তথ্য জানান তিনি। অনুষ্ঠানে যুব সমাজের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি, এসএমই ফাউন্ডেশন দিয়েছি, যার মাধ্যমে আমাদের যুব সমাজ নিজেরা শুধু চাকরি বিষয়ে ছুটবে না, চাকরি দেবার মতো নিজেদের যোগ্যতা অর্জন করবে। সেই ধরনের কাজ যাতে তারা করতে পারে, সেটাই আমরা চাই। যে সে ধরনের মন মানসিকতা থাকতে হবে, উদ্যোক্তা হতে হবে নিজেদের কি। বক্তব্যে সমাজে ফ্রিল্যান্সিং এর স্বীকৃতি প্রসঙ্গে তাদের সীমাবদ্ধতা ও বিড়ম্বনার কথা উঠে আসে সরকার প্রধানের কণ্ঠে। পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সাথে যে সময়ের পরিবর্তন, ওইটুকু কাজে লাগিয়ে অনেকে কিন্তু অনেক অর্থ উপার্জন করতে পারে এবং সেটা তারা করছে, কিন্তু তার একটা স্বীকৃতি দরকার হয়। কারণ কোনো কাজ করতে গেলে, চাকরি করতে গেলে, এমনকি এটা আমার কাছে এ ধরনের অভিযোগ এসছে যে বিয়ের বাজারেও যদি বাবা বিয়ে ঠিক করতে যাবে, ছেলে কি করে ফ্রিল্যান্সার বলে, সেটা আবার কি, এখানে আমি মেয়ে দেবো কেন, সেটাও একটা সমস্যা পড়তে হয়। আবার কারো হয়তো নিজেরা ফ্রিল্যান্সার করেছে, ছেলে মেয়ে আছে, স্কুলে ভর্তি করতে নিয়ে গেছে, ভর্তি করবে না স্কুল, ভালো স্কুল, কেন, আপনি কি ইনকাম করেন তার তো কোনো নিশ্চয়তা নাই। এ সময় ফ্রিল্যান্সারদের অসুবিধা দূর করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ফ্রিল্যান্সারদের একটা অসুবিধা আছে আমি জানি, যেহেতু এখানে কোনো রেজিস্ট্রেশনও করতে হচ্ছে না বা কোনো সার্টিফিকেটও নাই, সনদ নাই, স্বীকৃতি নাই, তারা যে অনেক সময় অনেকে যদি বলে আপনি কি করেন ফ্রিল্যান্সার, অনেকে বুঝতেই পারে না ব্যাপারটা কি, কেউ হয়তো তার স্বীকৃতি দেয় না। তো সেটা নিয়েও আমরা সজীব ওদের জয়ের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের আইসিটি মিনিস্ট্রি এবং সকলে মিলে উদ্যোগ নিচ্ছে এবং আমাদের যুব মন্ত্রণালয়ও, যে যারা এই ধরনের ফ্রিল্যান্সিংয়ের কাজ করবে তারাও যেন একটা স্বীকৃতি পায়, সনদ পায় বা একটা সার্টিফিকেট তাদের হাতে থাকে। ভিডিও কনফারেন্সে গণভবন প্রান্তে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। অপরদিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে মূল অনুষ্ঠান স্থলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আখতার হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ্জামান খান কবির উপস্থিত ছিলেন। টেলকোদের কাছে বাড়ি বাড়ি 4G চান মন্ত্রী। দেশে মার্চের পর ডেটার বাজার উল্লেখযোগ্য হারে বেড়েছে উল্লেখ করে দ্রুততম সময়ে প্রত্যন্ত অঞ্চলে 4G নেটওয়ার্ক সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। রোববার ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রামীণ ফোন আয়োজিত 3 মাস ব্যাপী ডিজিটাল দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি। বক্তব্যে শিক্ষার প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ডিজিটাল শিক্ষা বাধ্যতামূলক করা অপরিহার্য বলে মনে করেন মন্ত্রী। ব্রিটিশ আমলের সনাতনী ধারার শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সার্টিফিকেট হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি এবং আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে, এই যে সার্টিফিকেট ওয়ালা বিভিন্ন বিষয়ে অনার্স মাস্টার্স করা লোকজন আছে, তারা কিন্তু কোনো কর্মক্ষেত্র খুঁজে পায় না এবং কর্মক্ষেত্র খুঁজে পায় না তার প্রধানতম কারণ হচ্ছে তার ডিজিটাল স্কিলগুলো নাই। এবং এই স্কিলগুলো যদি তাদেরকে দেওয়া না যায় তাহলে কিন্তু তারা বেকার জনগোষ্ঠীতে পরিণত হবে এবং বেকার জনগোষ্ঠী আমাদের উন্নয়নকে কুরে কুরে খেয়ে ফেলবে এবং যেটা সামনে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করবে।
কম্পিউটার ল্যাবের পাশাপাশি এটি ব্যবহার ক্ষেত্রে দক্ষতা সম্প্রসারের ওপর গুরুত্ব আরোপ করেন মোস্তফা জব্বার। অনলাইনে দেশি তথ্যের অভাব পূরণে একটি ইনফরমেশন প্ল্যাটফর্ম গঠনের উপর গুরুত্ব আরোপ করেন সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। একটা ইনফরমেশনের বড় প্ল্যাটফর্মের অভাব আমিও বোধ করি। এই গত 8 মাস যে কোভিডের লড়াই হয়েছে, সেখানে ইয়তদের নিয়ে একাধিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, গ্রামীণ ফোনও তার সঙ্গে সম্পৃক্ত ছিল। সেখানে বড় সমস্যা ছিল ইনফরমেশন, কোথায় কি আছে, কার কি প্রয়োজন, এই ইনফরমেশনটা মিলানো একটা বড় কাজ। এই ইনফরমেশনের যদি একটা প্ল্যাটফর্ম, গ্রামীণ ফোন আমি মনে করি এই ক্ষেত্রে একটা ভালো রোল প্লে করতে পারে। তারুণ্য শক্তি কাজে লাগাতে গ্রামীণ ফোনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন অপারেটরটির সিইও ইয়াসির আজমান। বাংলাদেশে আমরা বলি যে আমাদের মিলিয়নস অফ যুব সমাজের আছে যাদেরকে কর্মক্ষেত্রে নিয়ে আসতে হবে। এই গ্যাপটাকে ফুলফিল করার জন্য একটা কনস্ট্রাকটিভ, একটা সঠিক প্ল্যানের মাধ্যমে তাদেরকে যদি আমরা তৈরি করতে পারি, শুধুমাত্র বাংলাদেশের যেই কর্মক্ষেত্র আছে সেখানে না, আজকের এই ডিজিটাল ওয়ার্ল্ডে পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশে বসে তারা কাজ করতে পারবে। প্রয়োজন হচ্ছে সঠিক দিক নির্দেশনাটা তৈরি করে দেয়া এবং স্কিল সেটগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে তৈরি হতে সহযোগিতা করা। গ্রামীণ ফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আক্তার হোসেন। নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের 300 শিক্ষার্থীর দক্ষতা উন্নয়নে 3 মাস ব্যাপী জিপি এক্সপ্লোরার কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন গ্রামীণ ফোনের হেড অব ইনোভেশন ফারহানা ইসলাম। তিনি জানান, কোহর্ট 1 নামক কর্মসূচির আওতায় অনলাইনে প্রশিক্ষণার্থীরা আঞ্চলিক ও বৈশ্বিক নলেজ পার্টনারদের সাথে কাজ করা এবং বিভিন্ন প্রশিক্ষণ উপকরণের ব্যবহারের সুযোগ পাবেন। পুরনো রেকর্ডে প্রতিস্থাপিত হবে ডিজিটাল সার্ভে। পটুয়াখালী ও বরগুনায় শুরু হতে যাওয়া বাংলাদেশ ডিজিটাল সার্ভে পর্যায়ক্রমে দেশব্যাপী পরিচালনা করা হবে। পূর্বের সার্ভে রেকর্ডে প্রতিস্থাপন করা হবে এই ডিজিটাল ভূমি জরিপ বিডিএস। রোববার সাভারে অবস্থিত অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট মসজিদ সংলগ্ন মাঠে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে ক্যাডার এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের 123তম সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বক্তব্যে অপ্রতুল ভূমি সম্পদের যথাযথ ব্যবহার করে দেশের ভূমি সম্পদ সংরক্ষণে ভূমিকা রাখতে মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের কাজ দ্রুত শুরু করা হবে বলেও জানান ভূমিমন্ত্রী। আপনারা নিশ্চয়ই শুনেছেন, দেখেছেন, আমরা সম্প্রতি ল্যান্ড ডেভেলপমেন্ট ভূমি উন্নয়ন কর্মসূচি ডিজিটাল অনলাইনে চলে গিয়েছে। পাইলটিং হিসেবে নিয়েছি আমরা। প্রথম পর্যায়ে আমরা 11টি উপজেলা আমরা নিয়েছি। 11 উপজেলার মধ্যে আমরা টঙ্গিপাড়া, গোপালগঞ্জের টঙ্গিপাড়া, সাভার নিয়েছি আমরা ঢাকা, আমার নির্বাচন এলাকায় নিয়েছি আনোয়ারা চট্টগ্রামে। তারপর আমরা এইভাবে আমরা অনেক নিয়েছি এবং পরবর্তীতে আমরা এটা পাইলটিং আমরা ইনিশিয়েটিভ গুলো আমরা দেখবো এবং এগুলোতে আমরা এক্সিস্টিং প্রবলেম গুলো আমরা অ্যাড্রেস করবো। পরবর্তীতে আমরা ডিসেম্বরে এটাকে ট্রেনিং করাবো, ডিসেম্বরে আমরা আরো কিছু রোল আউট করবো এবং আমরা এর মধ্যে কিন্তু আপনার ডুয়াল অর্থাৎ ম্যানুয়াল এবং ডিজিটাল দুটোই আমরা করতে থাকবো। মার্চে আমরা আরো ফুল রোল করবো। এ সময় ভূমি সচিব মোহাম্মদ মাকসুদুর রহমান পাটোয়ারি এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ তাসলিমুল ইসলাম ও অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ABM ফজলুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রশিক্ষকেরা মন্ত্রীকে আধুনিক ভূমি জরিপের ডেমো প্রদর্শন করেন এবং GNSS ও ETS যন্ত্রসহ অত্যাধুনিক জরিপ যন্ত্র সম্পর্কে ধারণা দেন। DLRS মহাপরিচালকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড পরিচালক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক ATM নাসির মিয়া সহ ভূমি মন্ত্রণালয় ও DLRS এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। প্রশিক্ষণে সমন্বয়কের দায়িত্ব পালন করেন ভূমি মন্ত্রণালয়ের উদ্ভাবনী পুরস্কার 2019-20 প্রাপ্ত অন্যতম কর্মকর্তা ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ মমিনুর রশিদ। মোট 47 জন কর্মকর্তাকে নিয়ে চলমান এই প্রশিক্ষণ শেষ হবে আগামী 20 ডিসেম্বর। শেষ হলো BCS সদস্যদের ফ্যাট প্রশিক্ষণ কর্মশালা। রোববার রাতে শেষ হলো বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্যদের ভ্যাট সম্পর্কিত ধারণা দিতে আয়োজিত 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
বিসিএস সভাপতি মোহাম্মদ শাহিদুল মুনিরের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিজনেস প্রমোশন কাউন্সিল কোঅর্ডিনেটর ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব AHM শফিকুজ্জামান, বিসিএস যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুজাহিদ আল বেরুনি সুজনের সঞ্চালনায় কর্মশালা পরিচালনা করেন ভ্যাট অনলাইন প্রজেক্টের পরিচালক ও কমিশনার কাজী মুস্তাফিজুর রহমান। আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। দিনের খবর এক্সট্রা। রোবোটিক্সে বিশ্বসেরা বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে বড় রোবোটিক্স প্রতিযোগিতা ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জে 174টি দেশকে পেছনে ফেলে 117 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে চিলি ও তৃতীয় আলজেরিয়া। এছাড়াও প্রতিবেশী ভারতের দলটি হয়েছে পঞ্চম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত রোবোটিক্স প্রতিযোগিতায় বিজয়ী টিম বাংলাদেশ দলের সদস্যরা হলেন ম্যানগ্রোভ স্কুলের শিক্ষার্থী সুজয় মাহমুদ, স্যার জন উইলসন স্কুলের শিক্ষার্থী রাজিন আলী, ইন্টারন্যাশনাল হোপ স্কুলের শিক্ষার্থী মাহি জারিফ, ডিপিএস STS স্কুলের শিক্ষার্থী শাহরিয়ার সেমন্ত, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আবরার জাওয়াদ ও আইমান রহমান। এছাড়াও এই দলে ছিলেন ধানমন্ডি টিউটোরিয়ালের শিক্ষার্থী বিয়াঙ্কা হাসান, সানবিম স্কুল থেকে জাহরা চৌধুরী, সাউথ ব্রিজ স্কুল থেকে আরিবাহ আনোয়ার ও মাস্টার মাইন্ড স্কুলের ফাইরুজ হাফিজ ফারিন। অনলাইনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দলটিকে প্রযুক্তি পরামর্শ দিয়েছেন শোয়েব মির্জা ও সহকারী পরামর্শদাতা হিসেবে ছিলেন ফারদিন অনন্ত, আর প্রধান পরামর্শদাতা ছিলেন শামস জাবের। গত 1 জুলাই থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধাপ ও বিচিত্র সব চ্যালেঞ্জ পাড়ি দিয়ে এই প্রতিযোগিতায় কেবল 1 সপ্তাহ ছাড়া পুরো সময় জুড়েই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল টিম বাংলাদেশ। শনিবার রাতে চূড়ান্ত ফলেও সবার উপরে উড়েছে লাল সবুজের পতাকা। নজর দিচ্ছি দেশের বাইরে। চতুর্থ প্রান্তিকে বিক্রিতে অর্ধেক ফোনই হবে চীনা। বাজারে চীনা স্মার্টফোন বেশ জোরালোভাবে দখলদারিত্ব চালাচ্ছে। ইতোমধ্যেই তাদের মধ্যে কয়েকটি কোম্পানি অন্যতম বৃহত্তম হ্যান্ডসেট নির্মাতা হিসেবে স্বীকৃতিও পেয়েছে। যদি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা না পেত তাহলে চলতি বছরের শেষ নাগাদ হুয়াওয়ে বিশ্বের শীর্ষ স্মার্টফোন কোম্পানি হতো বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। বাজারের শীর্ষ 5 স্মার্টফোন কোম্পানির মধ্যে হুয়াওয়ে রয়েছে। এছাড়া এই তালিকার মধ্যে রয়েছে শাওমি ও ভিভো। অপো, রিয়েলমি এবং ওয়ানপ্লাসের মতো কোম্পানিগুলো স্মার্টফোন বাজারে কিছুটা সফল হয়েছে। একই সময়ে সকল চীনা ভেন্ডরই শুধুমাত্র চীন নয়, এর বাইরেও উপস্থিতি বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। বিশ্লেষকদের মতে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিক্রিতে 2টি ফোনের মধ্যে একটিই থাকবে চীনা কোম্পানির। অন্যভাবে বললে বিক্রিত 50% ফোনই হবে চীনের। গ্যালাক্সিতে ব্যাক ক্যামেরার সেলফি সুবিধা। গত মাসে গ্যালাক্সি ডিভাইসের জন্য নতুন অ্যান্ড্রয়েড 11-এর উপর ভিত্তি করে One UI 3.0 বেটা সংস্করণের ঘোষণা দেয় স্যামসাং। এরপরই দক্ষিণ কোরিয়াতে গ্যালাক্সি S20 ডিভাইসের বেটা সফটওয়্যারটি জায়গা করে নেয়। S20 পর স্যামসাং গ্যালাক্সি S20 ট্রিও এবং নোট 20 ডুয়োর জন্য বেটা প্রোগ্রামটি উন্মুক্ত করে। একাধিক বেটা আপডেটের পর অবশেষে One UI 3.0 এর স্ট্যাবল সংস্করণের প্রায় কাছাকাছি চলে এসেছে। ইতোমধ্যেই মালয়েশিয়ান ওয়েবসাইটে One UI 3.0 এর প্রধান ফিচারগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে স্যামসাং। এর থেকে বোঝা যাচ্ছে শিগগিরই স্ট্যাবল সংস্করণটি গ্রাহকের ডিভাইসে চলে আসছে। প্রধান ফিচারগুলোর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড 11 এর মাল্টিমিডিয়া কন্ট্রোলের রিডিজাইন কুইক প্যানেল। এটি ব্যবহারকারীদের সহজেই এক মাল্টিমিডিয়া প্লেব্যাক সোর্স থেকে আরেকটিতে সুইচ করার সুযোগ দেবে। প্যানেল থেকেই এটি নিয়ন্ত্রণ করা যায়। ফোল্ডেবল ডিভাইসের জন্য আনা হয়েছে মাল্টি অ্যাক্টিভ উইন্ডো। একই সাথে 3টি অ্যাপ ব্যবহার করা যাবে নতুন UI এর মাধ্যমে। যুক্ত হয়েছে ডুয়াল প্রিভিউ এবং পিছনের ক্যামেরার সেলফি সুবিধা। এছাড়া গুড লক কাস্টমাইজেশন সফটওয়্যার, ফুল স্ক্রিন ভিডিও কল সহ যুক্ত হয়েছে অসংখ্য ফিচার। 11 সেকেন্ডেই বিক্রি শেষ হুয়াওয়ে মেট 40 সিরিজ। শুক্রবার আনুষ্ঠানিকভাবে চীনে মেট 40 সিরিজ উন্মুক্ত করেছে হুয়াওয়ে। সিরিজটিতে মোট 4টি মডেল রয়েছে, তবে এখনো মেট 40 RS
পোর্সে ডিজাইনের মডেলটি বিক্রি শুরু হয়নি। আলোচিত বিষয় হলো বিক্রি শুরুর মাত্র 11 সেকেন্ডের মধ্যেই এই সিরিজের নির্ধারিত সংখ্যক ফোন বিক্রি শেষ হয়েছে। ওয়াওয়ে ডিভাইস বিক্রির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম JD.com এর তথ্য মতে মেট 40, মেট 40 প্রো এবং মেট 40 প্রো প্লাস বিক্রি শুরু হওয়ার মাত্র 11 সেকেন্ডেই সকল ফোন বিক্রি শেষ হয়ে যায়। প্রাপ্ত তথ্য মতে বর্তমানে JD.com এর সবচেয়ে জনপ্রিয় ফোন হলো ওয়াওয়ে মেট 40 সিরিজ। মাত্র 1 ঘন্টার মধ্যে মেট 30 সিরিজের তুলনায় মেট 40 সিরিজ 600% বেশি সার্চ করেছেন ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটিতে মেট 40 সিরিজের গ্রাহকদের জন্য দারুণ অফার রয়েছে। এর মধ্যে রয়েছে 1 মাসের মধ্যে বিনামূল্যে রিফান্ড, 1 বছরের মধ্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট ও পুরাতন ডিভাইস বিনিময় করার সুবিধা। হাওয়া থেকে তৈরি হচ্ছে হীরা। বাতাস থেকে কার্বন সংগ্রহ করে পরিবেশ বান্ধব হীরা তৈরি করেছে যুক্তরাজ্যের সবুজ শক্তি সংস্থা ইকোট্রিসিটি। কার্বন প্রশ্নে বিশ্বের প্রথম শূন্য প্রভাব হীরা তৈরিতে সক্ষম হয়েছে এই সংস্থার বিজ্ঞানীরা। ইকোট্রিসিটি প্রতিষ্ঠাতা ডেল ভেনিস যুক্তরাজ্যের স্টাউড শহরে গড়ে তুলেছেন স্কাই ডায়মন্ড। 5 বছর গবেষণার মাধ্যমে সংস্থাটির উৎপাদিত হীরাটি রাসায়নিক ও বাহ্যিক দিক থেকে খনি হতে উত্তোলিত হীরার মতোই। ফলে ইতিমধ্যেই এই হীরাকে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল জিমোলজিক ইনস্টিটিউট। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের উপাদান বিভাগের গবেষণা ফেলো ডক্টর পল কক্সন CNN-কে বলেছেন, তাপ ও চাপ দিয়ে কার্বন তৈরি করে এই হীরা তৈরি করা হয়েছে। উদ্যোক্তাদের ভাষ্য, হীরা তৈরিতে বায়ুমণ্ডল থেকে নানাবিধ রাসায়নিক উপাদান সংগ্রহ করা হয়েছে। শক্তির জন্য দ্বারস্থ হতে হয়েছে সূর্য ও বাতাসের কাছে। মূল্যবান হীরা তৈরির পুরো প্রক্রিয়া ব্যবহার করেছেন বৃষ্টির পানিও। সব মিলিয়ে কয়েক সপ্তাহ সময় লাগে এরকম একটি হীরা তৈরি করতে। উদ্যোক্তা ভিন্স জানিয়েছেন, এই হীরার সম্পূর্ণ উপাদানই আসে বায়ুমণ্ডল থেকে। এটি শুধু স্বল্প বা শূন্য কার্বন নয়, এটি আদতে নেগেটিভ কার্বন, কারণ তারা বায়ুমণ্ডলের কার্বনকে একটি স্থায়ী কার্বন কাঠামোতে নিয়ে এসেছেন। আর এটি হচ্ছে স্কাই ডায়মন্ড। আগামী বছরের শুরু নাগাদ হীরাগুলো প্রি অর্ডার করা সম্ভব হবে বলে জানিয়েছে স্কাই নিউজ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।